মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম সম্পূরক প্রশ্ন করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রাইম মিনিস্টারের কাছে সব প্রশ্নই কিন্তু সম্পূরক। মাননীয় স্পিকার, আমি এটা বলতে চাই, একটা ডায়লগ উদ্ধৃতি করতে চাই। আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় এই গরিব কৃষক, আপনার মায়না দেয় এই জমির শ্রমিক, আপনার সংসার চলে এই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন, ওরাই মালিক। আমরা সবাই জানি এই কথাটা কার। আমার কোশ্চেন হলো যে এখনো এই সরকার এই কথাগুলোর উপরে ভরসা করেন কিনা। আরেকটি হলো যে ঘুম থেকে ওঠার পর, মাননীয় স্পিকার, আমরা অনেক কিছু দেখি বা অনেক কিছু জানি। যেমন ঘুম থেকে ওঠার পর শিশুরা মা খুঁজে, যুবকেরা বউ খুঁজে, আমি মোবাইল খুঁজি। তা দেখে আমার মা ঝাড়ু খুঁজে। মাননীয় প্রধানমন্ত্রী কি খুঁজেন? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, যে উদ্ধৃতিটা তিনি দিয়েছেন এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া, এবং তিনি বিশ্বাস করতেন, আর তার আদর্শে অনুপ্রাণিত আমরাও কিন্তু সেটাই বিশ্বাস করি। যে কারণে আমরা ছোটোবেলা থেকে সেইভাবেই শিক্ষা নিয়েছি। আমার বাবার নির্দেশ ছিল একজন রিক্সাওয়ালাকে আপনি করে কথা বলতে হবে, বাড়ির ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলতে হবে, আর কাজে যাওয়া লোকজন তাদের কখনো ওই চাকর বাকর বলা যাবে না, হুকুম দেওয়া যাবে না, তাদের কাছে সম্মান করে ভদ্রভাবে চাইতে হবে। যে কারণে প্রধানমন্ত্রী হতে পারে। এখনও আমার বাড়িতে যে ছোট কাজের মেয়েগুলি বাড়ি যারাই আছে, কারো কাছে যদি এক গ্লাস পানিও কখনো চেতে হয়, যতদূর পারি নিজে করে খাই, আর যদি চেতে হয় তাহলে কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করি, আমাকে এটা একটু দিতে পারবে? এই শিক্ষাটা আমরা নিয়ে আসছি, এটা এখন আমরা মেনে চলি। এটা আমার বাবারই শিক্ষা, শুধু তিনি বলে গেছেন তা না, সেই শিক্ষাটা আমাদের দিয়েও গেছেন, আমরা দিয়ে যাই। কাজে সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের সকলেরই, মানুষ গরিব দেখলে ভালো পোশাক না পরলেই তাকে অবহেলা করতে হবে, আমাদের কাছে কিন্তু সেটা না। আমাদের কাছে সকলে সমান সমাদর পায়, বরং যাদের কিছু নাই তাদের দিকে আমরা একটু বেশি নজর দিই, দৃষ্টি দিই। আর তিনি জিজ্ঞেস করছেন যে সকালে উঠে আমি কি খুঁজি? আমি জায়নামাজ খুঁজি। সকালে উঠেই আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করি, তারপরে এক কাপ চা নিজে বানাই। আমার চাটা, আমি সকালের চাটা নিজে বানিয়ে খাই। চা বানাই, কফি বানাই, যা বানাই নিজে বানাই। আমার ছোটো বোন থাকলে আমার ছোটো বোন আর আমি দুইজন, যে আগে ওঠে সে বানায়। এখন পুতুল আছে, আমার মেয়ে আছে, যে ঘুম থেকে আগে ওঠে সেই বানায়, আমরা নিজে করে খাই। আর তার আগে বিছানা থেকে নামার সাথে সাথে নিজের বিছানাটা গুছিয়ে রাখি নিজের হাতে। এরপরে বই টই যা পড়ি। আর ইদানিং এই করোনা ভাইরাসের পরে যখন সকালে একটু হাঁটতে বেরোই, তারপরে আরেকটা কাজ করি এখন, সেটা আবার বললে কি হবে কি জানি। গণভবনে একটা লেক আছে মাননীয় স্পিকার, যখন হাঁটতে যাই, হেঁটে হেঁটে লেকের পাশে যখন বসি, তখন একটা ছিপ নিয়ে বসি, মাছও ধরি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য জনাব গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া ৬ সম্পূরক প্রশ্ন করবেন। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। যে আমার খুব ইচ্ছে ছিল যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্ন পর্বের সুযোগে একটা প্রশ্ন করব। তো যেটা আমি বলছি যে সেটা সম্পূরক প্রশ্ন আমরা করতেই পারি। সাংবাদিক সাগরুণী হত্যার পর আমরা শুনেছিলাম মাননীয় স্পিকার যে বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের না। প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা ওয়াহিদা খানমকে সরকারি বাসভবনে নিজের বেডরুমে কুপিয়ে পিটিয়ে আপনার মারাত্মকভাবে জখম করা হলো। আমার প্রশ্নটি হলো মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে তার বেডরুম পাহারা দেবার দায়িত্ব কার ছিল? এক। দুই হলো, শুধু বেডরুম নয়, নিজের দেশটার আর দেশবাসীর পাহারার দায়িত্ব কার? মাননীয় সংসদ নেতা, আপনার কাছে আমার বিনীত প্রশ্ন। ধন্যবাদ। মাননীয় সদস্য, এটা এই প্রশ্নের সাথে সম্পূরক হয় না, যদিও তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করলে উত্তর দিতে পারেন।
আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, কথাটা তো বাস্তব যে একবার ঘরে ঘরে বেডরুমে তো কেউ পাহারা দিতে পারে না, কিন্তু তারপরেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবং দেশ থেকে যাতে এই ধরনের ঘটনা না করে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সবসময় সজাগ রয়েছি, ব্যবস্থা নিচ্ছি। এখন একজন ইউনোর যে ঘটনাটা ঘটে গেছে বা ওয়াহিদের ক্ষেত্রে যেটা ঘটেছে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। বাড়ির ভিতরে ঢুকে এভাবে মানে আক্রমণ করা বা হাতুড়ি দিয়ে পিটানো, চোর ঢোকে চুরি করতে, কিন্তু এভাবে একটা সরকারি কর্মচারীর উপরে হামলা করা এটা অত্যন্ত গর্হিত কাজ, এতে কোনো সন্দেহ নেই। তবে এর বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। তবে একটা কথা আপনারা জানেন যে এই বাংলাদেশে কী ঘটনা ঘটেছে। ৭৫ 15 আগস্ট ঘরে ঢুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকেই না, তিনি তো রাষ্ট্রপতি ছিলেন, গোটা পরিবারকেই হত্যা করেছে এবং সেই খুনিদেরকে ইনডেমনিটি দিয়ে বিচারের হাত থেকে মুক্ত করেছে, যারা এত বড় ক্রিমিনাল। এই ধরনের খুনি ক্রিমিনালদের যখন প্রশ্রয় দেওয়া হয়, মানসিকভাবে সেই দেশের মানুষের কীরকম চরিত্র হতে পারে সেটা হয়তো বিবেচ্য বিষয়। সেখান থেকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসা, ডিসিপ্লিনে নিয়ে আসা এবং যাতে অন্যায়কারী তাদের বিরুদ্ধে যেন মানে শাস্তি হয় এবং বিচার হয়, সে ব্যবস্থা নেওয়া, এটাই তো সব থেকে বড় কাজ। ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, কিন্তু সেই ঘটনার সাথে সাথে আমরা সরকারের পক্ষ থেকে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি কিনা সেটাই হচ্ছে বড় প্রশ্ন। এবং সেখানে আমরা যখনই যেখানে যে ঘটনা ঘটুক তার সঙ্গে যারা জড়িত, তদন্তে যার নাম আসবে, যে জড়িত সে কে কী করে আমি সেটা দেখতে চাই না, আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছি এবং আমরা এটা নেব, এটাই হচ্ছে বড় কথা। এবং সেটা আমরা করে যাচ্ছি, এটা সকল ক্ষেত্রেই। এটা এর বেশি আর কিছু বলার নেই। কারণ যে দেশে খুনিদেরকে পুরস্কৃত করা হয় দূতাবাসে চাকরি দিয়ে, যে দেশে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছে এরকম অবস্থা ছিল, সেই দেশটাকে ডিসিপ্লিনে ফিরিয়ে আনা, সেই দেশটাকে একটা নিয়ন্ত্রণে বা নিয়মমাফিক চালানো খুব কঠিন একটা দায়িত্ব। তো সেই দায়িত্বটা তো আমরা সরকারে আসার পর পালন করে যাচ্ছি। যেখানে 500টা বোমা হয়েছে, প্রকাশ্যে সন্ত্রাসীরা অস্ত্রধারীরা অস্ত্র নিয়ে মিছিল করেছে, তো এই ধরনের বহু ঘটনাই তো আমাদের দেশে ছিল, কিন্তু আমরা তো আস্তে আস্তে সেগুলিকে একটা নিয়ন্ত্রণে নিয়ে এসে মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি। তারপরে এত জনসংখ্যা, এত ঘনবসতি একটা দেশে খুব কঠিন একটা কাজ, তারপর আমরা কিন্তু করে যাচ্ছি এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা যথেষ্ট সক্রিয় আছে। যখনই যে ঘটনা ঘটে সেটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2, মাননীয় সদস্য জনাব দিদারুল আলম, চট্টগ্রাম 4 অনুপস্থিত। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল শহীদ, মৌলভীবাজার 4, আপনি উত্থাপন করুন, পাঠপূর্বক উত্থাপন করবেন। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রশ্ন উত্তর পর্বে আমাকে সুযোগ, আমাদের 2 নম্বর প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর জনাব দিদারুল আলম, চট্টগ্রাম 4 অনুপস্থিতিতে আমাকে সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে এই সংসদে কোভিড-19 আক্রান্ত হওয়ার পরও এখানে উপস্থিত হয়ে যখন প্রথম দিনে আসি, তখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন যে আমার সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুল শহীদ করোনা জয় করে আজকে সংসদ এসেছে। আমি আল্লাহর অশেষ মেহেরবানি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং তিনি আমরা অসুস্থ থাকা অবস্থায় বারবার খবর নিচ্ছেন আমাদের। এই অবস্থায় তার এই যে মায়ের মমতা, বোনের আদর তিনি যেভাবে প্রতিষ্ঠা করেছেন সারা দেশবাসীর জন্য, আজকের এই প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি পাঠ করে এই মহান সংসদে উত্থাপন করতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি, ক ইহা সত্য কি না যে সরকার মুজিববর্ষ উপলক্ষে দেশের 68,038টি গ্রামে একটি করিয়া দরিদ্র পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করিয়া দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হইয়াছে, এবং খ বিষয়টি সত্য হইলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হইবে? মাননীয় প্রধানমন্ত্রী, এই ব্যাপারে আপনার উত্তর কামনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য
তারকা চিহ্নিত প্রশ্ন 2 সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত 2 প্রশ্নের উত্তর। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন ছিল বাংলার গরিব দুঃখী নিরন্ন মানুষের মুখে হাসি ফোটানো। এই লক্ষ্যে তিনি অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা সহ জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিতকরণের বিষয়টি সংবিধানের 15 অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করেন। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে 20 জানুয়ারি নোয়াখালী জেলার বর্তমানে লক্ষ্মীপুর চর পোড়াগাছা গ্রাম পরিদর্শন করেন এবং নদী ভাঙা, দুস্থ, ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারসমূহকে খাস জমিতে পুনর্বাসনের কার্যক্রম উদ্বোধন করেন। তারই নির্দেশে শুরু হয় দেশে ভূমিহীন গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রম। বঙ্গবন্ধুর নির্দেশনা অনুযায়ী বৃহত্তর নোয়াখালী জেলায় 4টি গুচ্ছ গ্রামে 1470টি পরিবারকে পুনর্বাসন করা হয়। এর ধারাবাহিকতায় সারা দেশে আদর্শ গ্রাম ও গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় 2704টি গ্রামে 1140 কোটি 24 লক্ষ টাকা ব্যয় এ পর্যন্ত মোট 1,18,213টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। কোনো মানুষ গৃহহীন থাকবে না, এ লক্ষ্যকে সামনে রেখে পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে। এটা আমাদের সিদ্ধান্ত। 1997 সালে 19 মে দেশে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সংঘটিত হলে আমি 20 মে কক্সবাজারে ঘূর্ণিঝড় আক্রান্ত উপকূলীয় অঞ্চল পরিদর্শন করি। সেন্ট মার্টিনে পরিদর্শনে গিয়ে দেখি সেখানে 70টি পরিবার রয়েছে যাদের জমি জমা কিছুই নেই, যেটুকু ছিল তাও ঝড়ে বিধ্বস্ত। আমি 70টি পরিবার পুনর্বাসনের অভিপ্রায় ব্যক্ত করি, কিন্তু খাস জমি না থাকার কারণে পরিবারগুলোকে ঘর তৈরি করে দেওয়া যাচ্ছিল না। আমার উৎসাহের কারণে স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা জমির বন্দোবস্ত করেন। বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে 7টি ব্যারাক নির্মাণ করে 70টি পরিবারকে পুনর্বাসন করা হয়। সেন্ট মার্টিনে 70টি পরিবারের পুনর্বাসনের মাধ্যমে শুরু হয় আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম। এ পর্যন্ত আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে 3,19,140টি পরিবার পুনর্বাসন করা হয়েছে। এছাড়া 4,409টি জলবায়ু উদ্বাস্তু পরিবার পুনর্বাসনের জন্য কক্সবাজার জেলার খুরুশকুল মৌজায় 139টি 5তলা ভবন নির্মাণের কাজ চলমান। এটি বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প। ইতিমধ্যে 20টি ভবনের কাজ সম্পন্নপূর্বক 600 পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এছাড়াও চাহিদা সাপেক্ষে দেশের বিভিন্ন জেলা আরও 50টি বহুতল ভবন নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। মাননীয় স্পিকার, এই যে 4000 পরিবার খুরুশকুলে আমরা যাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা নিচ্ছি কক্সবাজার থেকে, 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যে ঘূর্ণিঝড় হয়েছিল, জলোচ্ছ্বাস হয়েছিল, সেই সময় এই লোকগুলি তারা সব কিছু হারিয়ে এই কক্সবাজারে আশ্রয় নেয় এবং সেই থেকে তারা মানবেতর জীবনযাপন করত। কক্সবাজার এয়ারপোর্টের কাছে ওখানে বস্তি করে তারা সেখানে বসবাস করত। আমি তাদেরকে সিদ্ধান্ত নিই যে এদেরকে পুনর্বাসন করা হবে এবং কক্সবাজারে একটি নদীর ওপারে জায়গা খুঁজে বের করি এবং সেখানেই তাদের পুনর্বাসন কার্যক্রম আমরা শুরু করেছি। সেই 91 সালের পর দুর্ভাগ্য যে এরপর তো অনেকেই সরকার এসেছে, আমরাও এসেছিলাম, আমরা তখন কিছু উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু তখনও আমরা সেবার করে উঠতে পারিনি। তো এবারে আমরা তাদেরকে সেখানে পুনর্বাসন করার ব্যবস্থা নিয়েছি। আমার মনে হয় এত বড় বিশাল আকারে উদ্বাস্তুদের পুনর্বাসন পৃথিবীতে এটা বিরল। বাংলাদেশে একজন মানুষও গৃহহারা থাকবে না। এই উদ্দেশ্য বাস্তবায়নে মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা 2020 প্রণয়ন করা হয়েছে। উক্ত নীতিমালার আলোকে মুজিব বর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ নিশ্চিত করার লক্ষ্যে আশ্রয়ণ 2 প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে। জেলা প্রশাসকগণের মাধ্যমে ইতিমধ্যে প্রতিটি জেলা হতে যার জমি আছে, অর্থাৎ 1 থেকে 10% কিন্তু ঘর নেই, এমন 5,89,750টি পরিবারের তালিকা সংগ্রহ করা হয়েছে। সারা দেশে 5,92,261টি পরিবারের প্রতিটিতে 1,71,000 টাকায় সেমি পাকা গৃহ নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসকের মাধ্যমে প্রতি জেলা হতে ভূমিহীন ও গৃহহীন
2,93,330টি পরিবারের তালিকা সংগ্রহ করা হয়েছে। তালিকাভুক্ত এই সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারি খাস জমিতে ব্যারাক নির্মাণ করে আশ্রয় 2 প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে। এছাড়াও পুনর্বাসিত পরিবারের জন্য 3 মাসব্যাপী ভিজিএফ সুবিধা, ঋণ প্রদান, বৃক্ষরোপণ, বিদ্যুৎ সংযোগ প্রদান করা হচ্ছে। সাধারণভাবে প্রত্যেকটি পরিবারের জন্য বিশুদ্ধ খাওয়ার পানি, টয়লেট ও বাথরুম সুবিধা, স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সুবিধা সহ আভ্যন্তরীণ চলাচলের রাস্তা নির্মাণ করা হচ্ছে। পুনর্বাসিত পরিবারের সদস্যদের বিভিন্ন উৎপাদনমুখী ও আয়বর্ধক কর্মকাণ্ডের জন্য 32 ধরনের পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণ শেষে প্রতি পরিবারকে 30,000 টাকা করে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। এটা শুধু 68,000 গ্রাম না, সমগ্র বাংলাদেশে। এবং মাননীয় সংসদ সদস্যদের বলবো যে আপনাদের যার যার এলাকা আছে মাননীয় স্পিকার, তাদেরকে যদি তারা এরকম ভূমিহীন গৃহহীন কেউ থাকে তাদের পুনর্বাসন আমরা করে দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।